আমরা গত সপ্তাহ পর্যন্ত দেখেছিলাম ভেক্টর ডিফারেন্সিয়েশন। আমরা ভেক্টর ডিফারেন্সিয়েশনে দেখেছিলাম গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল, এবং ভেক্টর অপারেটর আমাদের যেটা ছিল ডেল, সেটা আমাদের ছিল ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। তো আমরা ভেক্টর ডিফারেন্সিয়েশনের মোটামুটি কিছু প্রবলেম করেছিলাম, আরো করব। আমরা আজকে নতুন টপিক দেখব, ভেক্টর ইন্টিগ্রেশন। আমাদের ক্যালকুলাসও দুইটা পার্ট ছিল, একটা ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা ছিল আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা ভেক্টর ইন্টিগ্রেশনে আমরা তিন ধরনের ইন্টিগ্রেশন দেখব। একটা দেখব আমরা লাইন ইন্টিগ্রাল, তারপরে দেখব আমরা সারফেস ইন্টিগ্রাল, এন্ড দেখব আমরা ভলিউম ইন্টিগ্রাল। তারপরে আমরা যেটা দেখব রিলেশনশিপ among them। এই তিনটা ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশনশিপটা দেখব, তাহলে আমাদের ভেক্টর ক্যালকুলাসের সিলেবাসটা কভার হয়ে যাবে। তো আজকে আমরা প্রথম পার্টটা দেখব, শুধু আমরা দেখব লাইন ইন্টিগ্রাল। তারপরে আগামী সপ্তাহে আমরা দেখব সারফেস, তারপরে ভলিউম। ওকে, আমরা লাইন ইন্টিগ্রেশনের ডেফিনেশন এখানে দেয়া আছে। আমরা এই বিস্তারিত ডেফিনেশন আমরা পড়ব, অসুবিধা নেই, কিন্তু গল্পটা আমি এখানে শেয়ার করি। হোয়াট ইজ লাইন ইন্টিগ্রাল? Line integral means integration over the line। তার মানে কি, যে লাইনের সাপেক্ষে বা লাইনের উপর ইন্টিগ্রালই হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এবং লাইন ইন্টিগ্রালের ডেফিনেশন হচ্ছে, লাইনকে আমরা ইন্ডিকেট করব সি দিয়ে, এবং এটা দেয়া থাকবে, আমরা একটা ভেক্টর ফাংশন দিয়ে দিব এফ ডট ডিআর। এটা হচ্ছে ডেফিনেশন ফর লাইন ইন্টিগ্রাল। দিস ইজ দ্য ডেফিনেশন অফ লাইন ইন্টিগ্রাল। এফ ডট ডিআর, এখানে ভেক্টর ফাংশন কোথাও এফ দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, আর এখানে সম সিরিজের বইতে ক্যাপিটাল এফ, যে কোনো সিম্বল আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখন আজকে কোশ্চেন নাম্বার 6, এক্সাম্পল 6, এখানে তিনটা লাইন দেয়া আছে। এটা গতদিন অন্য সেকশনে করিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তা আমরা আরেকটা এক্সাম্পল করি, এবং সেই ভিডিওটা দিয়ে দিলে তোমরা হয়তো আরেকটা ইন্টিগ্রেশন সম্পর্কে আইডিয়া পেতে পারবে। আমরা দেখি যে এখানে যদি কোশ্চেন নাম্বার 8টা আমরা দেখি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে কোশ্চেন নাম্বার 6টা ওই ভিডিওটাতে আছে, আমরা আরেকটা করলে হয়তো আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমরা
এখানে আমরা দেখি কোশ্চেন নাম্বার 8 বলা আছে এক্সাম্পল 8, এটা অবশ্যই এক্সাম্পল 8 এখানে দেয়া আছে f ইকুয়াল টু 3xy I মাইনাস y স্কোয়ার j, আর বলা হচ্ছে যে ইভালুয়েট লাইন ইন্টিগ্রাল f ডট dr, এটা বের করতে বলা হচ্ছে। যেখানে আমার লাইনটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে লাইনটা y সমান 2x স্কোয়ার, y সমান 2x স্কোয়ার, এবং y সমান 2x স্কোয়ার যদি আমরা ড্র করি তাহলে হয়তো দেখা যাবে যে এটা উপর দিকে উঠবে, এটা উপর দিকে উঠবে, এটা হচ্ছে y সমান 2x স্কোয়ার, মানে উপর দিকে এটা আকাশ পর্যন্ত যাবে। কিন্তু এত বড় লাইন আমরা নিব না, আমরা বলছি লাইনের খণ্ডিত অংশ, তার মানে 0 0 থেকে এখানে 0 0 পয়েন্ট থেকে আমার 1 2, তাহলে আমি দেখি এখানে যদি আমি একটা 1 এখানে 2, তার মানে এই অংশটা হচ্ছে আমার লাইন। তার মানে পুরো লাইনের এই অংশটা আমি শুধু কনসিডার করি, এই পার্টটা আমি শুধু কনসিডার করি লাইনের জন্য। আমি কেবলমাত্র এই পার্টটুকু আমি নেব, তাহলে বলা হচ্ছে যে এই অংশটা নেব, বাকি পার্টটুকু আমি কনসিডার করব না, শুধু এই অংশটা হচ্ছে আমার সি। তাহলে এই অংশের জন্য আমাকে লাইন ইন্টিগ্রালটা বের করতে হবে। এখন জেনারেল প্রিন্সিপাল কি লাইন ইন্টিগ্রেশন ইভালুয়েট করার, এর থেকে বের হয়ে আসার জেনারেল প্রিন্সিপাল কি দেখি একটু। ইভালুয়েশন পলিসি কিভাবে আমরা ইভালুয়েট করতে পারি। তো লাইন ইন্টিগ্রেশনের ইভালুয়েট করার আমরা জানি যে আমরা আগে জেনে আসছি যে ভেক্টর ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল, আর এই যে ফাংশন অফ যদি আমি টি ধরি তাহলে আমি লিখতে পারি এক্স টি আই প্লাস ওয়াই টি জে প্লাস জেড টি কে। যদিও এই প্রবলেমে আমাদের 2 ডাইমেনশনাল প্রবলেম, তার মানে এখানে জেড থাকবে না, তার মানে আমার এখানে লাইনটা হবে এক্স টি আই ওয়াই টি জে। তাহলে আমি দেখি তাহলে আমার ডিআর কত হবে। ডিআর হবে আমার ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। তাহলে আমার যে কোনো লাইন আমি ভেক্টর ফাংশনে লিখতে পারি এবং সেখান থেকে আমি ডিআরটা বের করতে পারি। তাহলে আমার এখানে ডিআর এফ ডট ডিআর আমার কি হবে ওভার দ্য লাইন এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই। তা আমার এই প্রবলেমের জন্য f1 হচ্ছে 3xy আর f2 হচ্ছে -y স্কয়ার। তাহলে আমি এখানে এটার পরিবর্তে আমি লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু সি 3xy dx মাইনাস y স্কয়ার dy। এটা হবে আমার লাইন ইন্টিগ্রাল, মানে এই প্রবলেমের জন্য আমার f1 হচ্ছে 3xy আর y স্কয়ার। এখন দেখো তুমি আমার কিন্তু এখানে যদি আমি ব্র্যাকেট দেই এই ইন্টিগ্রেশন সাইনটা কিন্তু পুরোটার উপর। এখন তুমি বলতে পারো যে স্যার ইন্টিগ্রেশন সাইনটাকে আমি এই ভিতরে নিয়ে যেতে পারি কিনা, না কখনোই না, কারণ এখানে ডিএক্স এর সাথে কিন্তু শুধু এক্স নাই, আমার এক্স ওয়াই মিক্সড আছে, আবার ডিওয়াই এর সাথে যদি ওয়াই আছে, কিন্তু এটাকে আমি আলাদা করতে পারবো না, দুইজনেই ফাংশন অফ এক্স ওয়াই। সুতরাং এইটার জন্য আমি কখনোই আলাদা আলাদা চিন্তা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যে লাইনটা দেয়া আছে সেই লাইনটার প্যারামেট্রিক ফর্মটা নিতে হবে। তাহলে এই ইকুয়েশনটার যেটা কার্টেসিয়ান ফর্মে দেয়া আছে তার প্যারামেট্রিক ফর্মটা লিখতে হবে, প্যারামেট্রিক ফর্ম। তো প্যারামেট্রিক ফর্মে আমি কি লিখবো, তো যে কোনো লাইনকে প্যারামেট্রিক ফর্মে লেখা যায়। তো আমি লিখবো এটার জন্য লেট এক্স সমান টি, তাহলে y সমান হবে 2t স্কয়ার।
তাহলে এটা হচ্ছে এইটার প্যারামেট্রিক ফর্ম। ওকে, দুইজন কিন্তু একই লাইনের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম আর একটা হচ্ছে আমার প্যারামেট্রিক ফর্ম। ওকে, তাহলে এখন আমি কি করব, আমার ইভালুয়েশন পলিসিতে চলে যাব। আমি এখানে দেখি কি করব, এখান থেকে আমি লিখি, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কি করব 3 ইন্টু এক্স এর জায়গায় প্যারামেট্রিক ফর্মটা লিখে ফেলবো টি, আর ওয়াই এর জায়গায় 2t স্কয়ার। আর ডিএক্স এর পরিবর্তে কি লিখবো, তাহলে এক্স যদি আমার টি হয় তাহলে ডিএক্স হবে আমার ডিটি, তাহলে ডিএক্স এর পরিবর্তে লিখবো আমি ডিটি। তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে আমার 2t স্কোয়ার হোল স্কোয়ার। আর ডিওয়াই এর পরিবর্তে আমি কি লিখবো বলতে পারবে, ডিওয়াই সমান কি হবে 4t ডিটি। ওকে, তাহলে ডিওয়াই এর পরিবর্তে লিখবো 4t ডিটি। তাহলে আমার হয়ে গেল যে আমার দুইটা ভেরিয়েবলের থেকে আমি একটা ভেরিয়েবলে নেমে আসলাম। এখন আমার বাকি রইলো কি, বাকি রইলো আমার টি এর লিমিটটা আমাকে বসাতে হবে। তাহলে টি এর লিমিট আমি এখন বসিয়ে দেব। তো টি এর লিমিট বসানোর জন্য এক্স ওয়াই এর সাথে টি এর যে সম্পর্কটা প্যারামেট্রিক, সেইটাকে কাজে লাগাবো। কিভাবে লাগাবো দেখো, যে আমি একটু জায়গা নেই, তাহলে আমার অরিজিনাল রিলেশনটা হচ্ছে আমার এটা, এক্স ওয়াই এর সাথে টি এর রিলেশন হচ্ছে এটা। এখন আমি দেখি লাইনের শুরু বিন্দু কোনটা, লাইনের শুরু বিন্দু হচ্ছে 0 0। তাহলে আমি এখানে শুরু বিন্দু লিখলাম এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তাহলে এখানে আমি কি করব, এক্স এর মান আমি 0 বসাবো, ওয়াই এর মান 0 বসাবো। তো এক্স এর মান যদি আমি 0 বসাই আর ওয়াই এর মান যদি 0 বসাই, আমাকে বলো তো এই দুইটা ইকুয়েশন থেকে টি এর একটা কমন ভ্যালু আসবে, সেটা কত আসবে? কত আসবে? তোমরা আছো? জি হ্যাঁ, টি এর কমন ভ্যালু কত আসবে? একটা ইকুয়েশন হচ্ছে টি সমান 0, আর একটা ইকুয়েশন হচ্ছে 2t স্কোয়ার সমান 0। এইখানে টি এর একটা ভ্যালুর জন্য দুইটা ইকুয়েশনে ট্রু হবে, বলতো টি এর কোন ভ্যালু যার জন্য দুইটা ইকুয়েশনে সত্যি হবে? 0। 0। তাহলে টি এর লোয়ার লিমিট হচ্ছে আমার 0। এখন আমি আপার লিমিটে চলে যাই, তা আপার লিমিটটা আমি এখানে বসাই। তাহলে আপার লিমিটটা হচ্ছে আমার 1 2। তাহলে আমি কি করব দেখো, এখানে এক্স এর জায়গায় আমি বসাবো 1 আর ওয়াই এর জায়গায় বসাবো 2। তাহলে এখান থেকেও টি এর একটা কমন ভ্যালু আসবে, সেটা কত আসবে বলো? 1। 1। তাহলে টি 1। তাহলে আমার কাজ হয়ে গেল যে আমি এখান থেকে আমি এই অংশটুকু পেয়ে গেলাম ইভালুয়েশন পলিসিতে আমার। তাহলে ইভালুয়েশন লাইন ইন্টিগ্রেশনের ইভালুয়েশন পলিসি কি? পলিসি হচ্ছে লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা ব্যবহার করে আমার এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই থেকে দুইটা বা তিনটা ভেরিয়েবল ইনভলভ থাকলে আমি একটা ভেরিয়েবলে নেমে আসবো। একটা ভেরিয়েবলে নামার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশন সাইন কয়টা? একটা না? ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন সাইন কয়টা? একটা। সো আমি এই জন্যই একটা ভেরিয়েবলে নেমে আসবো। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, এখন আমি আমি ইভালুয়েট করবো। তো টি 0 to 1, তাহলে আমি এখানে কত লিখতে পারি, 6t কিউব মাইনাস 4 4 16 t টু দি পাওয়ার 5 ডিটি লিখলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, 6 ইন্টু t টু দি পাওয়ার 4/4 মাইনাস 16 ইন্টু t টু দি পাওয়ার 6/6। আমি এখানে 0 থেকে 1 বসালাম। দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কত পাই দেখো, 6/4 মাইনাস 16/6। এটা হচ্ছে আপার লিমিটের জন্য, আর লোয়ার লিমিটের জন্য 0 - 0। তো অল টুগেদার আমি কত পাই, 12। তাহলে হচ্ছে 318, আর এখানে হচ্ছে 6 × 2 = 12, 32। তাহলে আমি এখানে কত পাই, 6, আর এখানে আমি পাচ্ছি
16 -16/12। ওকে, এখন আমি দেখি তাহলে আমার এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ওকে, তাহলে লাইন ইন্টিগ্রেশন দিয়ে আমরা ইভালুয়েশন পলিসি দিয়ে আমরা ইভালুয়েট করতে পারবো এখন থেকে। তো ইভালুয়েশন পলিসি কি, লাইন ইন্টিগ্রেশনের জন্য আমাদের অরিজিনাল ভেরিয়েবল দুইটা বা তিনটা যাই থাকুক না কেন, আমরা একটা ভেরিয়েবলে নেমে আসবো। একটা ভেরিয়েবলে নামার জন্য উপায় কি, আমরা ওই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটাকে ব্যবহার করব। লাইনের ইকুয়েশন যেই ফর্মে দেওয়া থাকুক না কেন, তার প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। ওকে, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে আমি এই লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু পেলাম, এই লাইনের জন্য কত পেলাম বলো, কত পেলাম? -16/12। আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত পাবো? -4/3 নাকি? -4/3, তাই না? কি, তাহলে ফাইনালি আমি কত পেলাম এখানে? -4/3, তাই না? এটা 16/4 দিয়ে কাটাকাটি করলে, ঠিক আছে। ওকে, এখন আমি তোমাকে বলি যে আমি বলি যে আমি লাইনটা শুরু করেছিলাম এই বিন্দুতে, শেষ করলাম এই বিন্দুতে। এখন যদি আমি বলি যে লাইনটাকে আমি ঘুরিয়ে দিলাম, মনে করো সি ড্যাশ, শুরু বিন্দু দিলাম 1 2 আর শেষ বিন্দু দিলাম 0 0, ছাদের থেকে এইভাবে নামো। ওকে, এইভাবে ছাদের থেকে নামো, তখন আমার লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু এই সি ড্যাশের জন্য কত হবে বলো তো? নিচতলা থেকে ছাদ পর্যন্ত যেতে যদি লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু এটা হয়, তাহলে ছাদ থেকে নিচ পর্যন্ত নামতে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? +4/3, তাই না? এখন মনে করো যে এখানে একটা মার্বেলের টুকরা আছে, তুমি এইটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তো মার্বেলটা কি হবে? এই লাইন বরাবর ফ্লোরের উপরে XY প্লেন, ফ্লোরের উপরে এই বরাবর মার্বেলটা ফোর্সের জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল। তাহলে ফোর্সটা ছিল আমার এইটা, ফ্লোরের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। এটা এখন আমাকে বলো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা কি বের করি বলো তো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা কি বের করি? বল প্রয়োগ করে দূরত্বের সাথে বল গুণ করলে আমাদের কি আসে বলতো? ওয়ার্ক ডান, তাই না? কাজ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। জি স্যার। তাহলে আমরা কাজের পরিমাণ বের করি, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। লাইন ইন্টিগ্রেশন দিয়ে
আমরা কাজ বের করব এফ ডট ডিআর, মানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন আসলে কাজ। এখন যদি মনে করো এখানে একটা মার্বেল রাখলে এটা এক্সওয়াই প্লেন মানে ফ্লোর, তো ফ্লোরের মধ্যে মার্বেলটার মধ্যে একটু ফোর্স অ্যাপ্লাই করলে মার্বেলটা এখান থেকে এখানে গড়িয়ে এখানে গেল, তাহলে কাজের পরিমাণ কি হবে? কাজের পরিমাণ হবে এফ ডট ডিআর। তাহলে এখন আমরা এইখান থেকে এই বিন্দু এই লাইনের উপর দিয়ে, তাহলে আমার কাজের পরিমাণ যদি বলি, তাহলে 0 থেকে 1 2 পর্যন্ত আমার কাজের পরিমাণ কত হবে বলো দেখি? -4/3 না +4/3? কত হবে? তুমি এই পয়েন্ট থেকে মার্বেলটাকে ঠেলে ঠেলে এখানে নিয়ে গেলে, তাহলে কাজের পরিমাণ কত হবে? স্যার +4/3। না, কারণ এই ডিরেকশন বরাবর ছিল আমার -4/3। ওকে, আর যদি আমি উপর থেকে নিচে মার্বেল এইখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে ঠেলে আনতাম, তখন হতো আমার কাজের পরিমাণ এইটার জন্য হতো আমার ডাব্লু হতো +4/3। ওকে, কারণ এইটা ডিরেকশনটা উল্টে যাচ্ছে। তাহলে দেখো যে -4/3 +4/3, তাহলে লাইন ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি বের করতে পারি? ওয়ার্ক ডান। তাহলে অ্যাপ্লিকেশন অফ লাইন ইন্টিগ্রাল কি আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি? লাইন ইন্টিগ্রেশনকে অ্যাপ্লাই করতে পারি ওয়ার্ক ডান বের করার জন্য। ঠিক আছে, এফ ডট ডিআর মনে থাকবে? লাইন ইন্টিগ্রেশন দিয়ে আমরা ওয়ার্ক ডান বের করতে পারবো। ঠিক আছে, ওকে। জি স্যার। তাহলে আমরা দেখি ওয়ার্ক ডান আমরা বের করতে পারবো। এখন আমরা যদি লাইনটা আমার গ্রাফিক্যাল মোডে দেয়া থাকে, ফর এক্সাম্পল 43, আমার এই পথের জন্য আমাকে লাইন ইন্টিগ্রেশনটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? ওই যে পথ অনুযায়ী আমরা যেমন y সমান x², এটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে নিব, এটাকে প্যারামেট্রিক ফর্মে নিব, দেন আমরা বের করব। তাহলে এটা আমরা বের করতে পারবো। এটা দেখাচ্ছি না, আমি একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট দেখাচ্ছি। এখানে কোশ্চেন নাম্বার 12টা একটু দেখ। কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে যে শো দ্যাট এফ, এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। এই শো দ্যাট এফ হচ্ছে আমার 2xy প্লাস জেড কিউব আই প্লাস x² জে প্লাস 3x z² কে। পার্ট এ তে বলছে শো দ্যাট এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এটা দেখাতে বলছে। শো দ্যাট এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে পার্ট এটা কমপ্লিট করি, তারপরে পার্ট বি তে যাব। তো পার্ট এ তে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড কি একটু পরে বলছি, তা আগে প্রশ্নের উত্তরটা দিয়ে নিই যে কিভাবে আমরা বুঝবো যে এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। তাহলে পার্ট এর সলিউশনটা আমি লিখি, সলিউশন অফ পার্ট এ। আমরা কি করব যে কার্ল অফ এ বের করব, কার্ল অফ এ, এফ ফোর্স ফিল্ডের কার্ল বের করব। কার্ল বের করার উপায় কি? যে আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, এন্ড দেন আমরা লিখব 2xy প্লাস জেড কিউব
তারপরে হচ্ছে আমার এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 3x জেড স্কোয়ার আমরা লিখবো। লেখার পরে এই ডিটারমিনেন্টটা বের করব। ওকে, তো আমরা ডিটারমিনেন্টটা বের করছি। এখানে একটু জায়গা নেই, যে আমরা এখানে একটু জায়গা নেই, তো ডিটারমিনেন্টটা আমরা এখানে বের করি। তাহলে দেখো দিস ইজ ইকুয়াল টু এখানের পরে, এরপরে আমরা এখানে যাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু আই ইন্টু আমরা এটা মাইনাস এটা, তাহলে আমি কত পাই 0 মাইনাস 0, তারপরে মাইনাস জে ইন্টু আমি পাচ্ছি যে এইটা মাইনাস এটা, তাহলে আমি পাচ্ছি 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার। তারপরে আমি কে এর জন্য আমি পাচ্ছি 2x মাইনাস 2x, তাহলে আমি কত পাই 0i প্লাস 0j প্লাস 0k। তাহলে আমি অলটুগেদার কি ভেক্টর পেলাম, 0 ভেক্টর পেলাম, তাই না? তাহলে এই ফোর্স ফিল্ডের জন্য, এই ফোর্স ফিল্ডের জন্য আমি কি কোনো রোটেশনাল ভেলোসিটি পাচ্ছি ডান দিকে? কার্ল অফ এফ নিয়ে তো আমরা রোটেশন দেখি যে এইটা থেকে এই ভেক্টর ফিল্ডে কোনো ঘূর্ণন গতি তৈরি হচ্ছে কিনা। এখানে আউটপুট কত 0, তো 0 ভেক্টর হওয়া মানে কি যে এই ভেক্টর ফিল্ডে কি কোনো রোটেশনাল ব্যাপার স্যাপার হচ্ছে? জিরো হওয়া মানে এই ভেক্টর ফিল্ডে কোনো রোটেশন নাই, রোটেশনাল টেন্ডেন্সি নাই এই ভেক্টর ফিল্ডে। যদি থাকতো তাহলে ডান দিকে 0 ভেক্টর না এসে নন জিরো ভেক্টর আসতো। আমার কথা ক্লিয়ার? হুম, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে কোনো রোটেশন তৈরি হচ্ছে না। তো তাহলে আমরা বলতে পারি যে ফ্রম হিয়ার আমরা বলতে পারি এফ ইজ, এই এফটা, এই ভেক্টর ফিল্ডটা ইজ ইরোটেশনাল, ইরোটেশনাল। তো ইরোটেশনাল হলে আমরা বলতে পারি এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে প্রথম পার্টের উত্তর শেষ, সো দ্যাট এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এটার উত্তর শেষ। এখন তোমরা কি কেউ জানো যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড দেখেছো, কনজারভেটিভনেস দেখেছো, কনজারভেটিভ ফোর্স ফিল্ড? গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম না যে কনজারভেটিভ কিনা? সেটাতে কনজারভেটিভ বলি নাই, কিন্তু বলেছিলাম বোধহয় হ্যাঁ কনজারভেটিভ শব্দটাও ইউজ করেছিলাম কিনা, কিন্তু ইরোটেশনাল না রোটেশনাল সেটা দেখিয়েছিলাম কার্ল। তাহলে যদি ইরোটেশনাল হয় তাহলে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ওকে, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তাহলে আমরা প্রথম পার্ট শেষ, এখন আমরা চলে আসি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট বলছে, তাহলে ফার্স্ট পার্ট কমপ্লিট। ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্টে বলছে ফাইন্ড দ্য স্কেলার পটেনশিয়াল। তাহলে কনজারভেটিভ হলে, যদি এফ কনজারভেটিভ হয় তাহলে ওইখানে একটা স্কেলার পটেনশিয়াল থাকবে।
স্কেলার পটেনশিয়াল ফাই থাকবে, এক্স ওয়াই জেড একটা স্কেলার ফাংশনের অস্তিত্ব থাকবে। ওকে, তাহলে সেটা বের করতে হবে। তাহলে এই যে স্কেলার ফাংশন ফাই আর ভেক্টর ফাংশন ক্যাপিটাল এফ, যদি স্কেলার ফাংশন থাকে, এফ যদি কনজারভেটিভ হয়, তাহলে আমরা জানি যে ইফ এফ ইজ এ conservative force field, then এই ক্যাপিটাল এফ কে আমরা লিখতে পারবো গ্রেডিয়েন্ট অফ ফাই। এভাবে এই স্কেলার ফাংশনের সাথে ক্যাপিটাল এফ এর সম্পর্ক থাকবে এটা। তাহলে আমরা কি লিখতে পারবো, যে আমরা ক্যাপিটাল এফ সমান আমরা লিখতে পারবো গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এফটা কত দেখি। ক্যাপিটাল এফটা হচ্ছে আমার 2xy প্লাস জেড কিউব আই প্লাস এক্স স্কোয়ার জে প্লাস 3x জেড স্কোয়ার কে, এটা হচ্ছে। আর ডান দিকে আমার থাকবে ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে। এখন আমি যদি আই জে কে এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করি বোথ সাইড থেকে, আই এর কোএফিসিয়েন্ট, তাহলে আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হবে আমার ডেল ফাই বাই ডেল এক্স সমান আমি পাবো 2xy প্লাস জেড কিউব। এটা হবে আমার 1 নাম্বার ইকুয়েশন। আর আমি যদি ওয়াই জে এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করি বোথ সাইড থেকে, তাহলে আমি পাবো ডেল ফাই বাই ডেল ওয়াই সমান পাবো আমি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আর আমি যদি কে এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করি বোথ সাইড থেকে, তাহলে আমি পাবো ডেল ফাই বাই ডেল জেড সমান 3x জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এখন এই তিনটা ইকুয়েশনকে সলভ করে আমাকে এই ফাই পেতে হবে, এমন একজন ফাই পেতে হবে, সো দ্যাট এই ফাইটা এই ইকুয়েশন এই তিনজনকে যাতে স্যাটিসফাই করে। এবং গত ক্লাসে আমি এই টাইপের একটা প্রবলেম করে দিয়েছিলাম, করে দেয়নি? এখন কি এটা করে দিব? বলো। হ্যালো, কি করে দেব নাকি না পারবেন? স্যার করে দিলে ভালো হয়। দিলে ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমরা 1 নাম্বার কে, যেহেতু এটা ডেরিভেটিভ হচ্ছে এক্স এর রেসপেক্টে, আমি 1 কে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন 1 উইথ রেসপেক্ট টু এক্স, আমরা 1 কে ইন্টিগ্রেট করব এক্স এর রেসপেক্টে। তাহলে আমি কত পাই? আমি বাঁদিকে পাবো 5, আর ডান দিকে আমার আসবে ইন্টিগ্রেশন অফ 2xy প্লাস জেড কিউব ইন্টু ডিএক্স। এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি এক্স এর রেসপেক্টে, তাহলে আসবে 2y ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স জেড কিউব প্লাস c1 yz। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। তাহলে আমার 1 নাম্বারকে ব্যবহার করে আমি ফাইটা পেলাম, 1 নাম্বারকে ব্যবহার করে আমি ফাইটা পেয়ে গেলাম। তাহলে আমার 1 হলো। এখন আমি এই যে 1 থেকে যে ফাইটা পেলাম, তাকে আমি বসাবো 2 এ। তাকে আমি বসাবো কোথায়? 2 এ। তাহলে দেখো তুমি যে 1 কে যদি 2 এ বসাতে হয়,
তাহলে তুমি দেখো একে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে এখানে বসাবো, ওয়াই রেসপেক্টে। তাহলে আমি সাবস্টিটিউটিং 4 ইন্টু 2, আমরা 2 বসাই। তাহলে আমরা কি পাই? আমরা পাই, এখানে একটু কাটাকাটি করি তাহলে সুবিধা হয়। এই 2 কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমি একে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাই? আমি পাই এক্স স্কোয়ার প্লাস 0 প্লাস ডেল C1 বাই ডেল ওয়াই, আর ডান দিকে আমার আসছে এক্স স্কোয়ার। এখন আমি এই এক্স স্কোয়ার কেটে দিলে আমি পাই ডেল C1 বাই ডেল ওয়াই সমান 0। এখন এইখান থেকে C1 কে ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে ডেল C1 ওয়াই জেড আমি পাবো C2 জেড। তাহলে আমি এখন এই C1 ওয়াই জেড কে আমি এখানে বসিয়ে দিই C2 জেড। ওকে, এখন 1 এবং 2 এর ব্যবহার হয়ে গেল। এখন আমি আবার একে বসাবো 3-এ বসাবো। তাহলে 3-এ বসাতে গেলে আমার কি করতে হবে দেখো, আবার আমি ওই যে 4 তাকে আমি বসিয়ে দেব 3 নম্বরে। So again substituting 4 into 3, 3-তে আবার বসাই। তাহলে বসাতে গেলে 3-কে আমার কার রেসপেক্টে, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে জেড এর রেসপেক্টে করলে আমি পাচ্ছি 0 3x জেড স্কোয়ার, আর ডান দিকে আমার তার সাথে আসবে আমার প্লাস dc2 বাই dz, আর ডান দিকে আসবে আমার 3x জেড স্কোয়ার। তাহলে আমি এখানে পাচ্ছি এটা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি dc2 বাই dz ইকুয়াল টু 0। তাহলে এখানে আবার ইন্টিগ্রেট করলে C2 জেড এর পরিবর্তে আমি পাবো সিম্পলি কনস্ট্যান্ট। এখন একে যদি আমি আবার 4-এ বসিয়ে দেই তাহলে 4-এ C1 C2-র জায়গায় শুধু আসবে আমার শুধুমাত্র কনস্ট্যান্ট। তাহলে আমার 5 পেয়ে গেলাম। দাস আমাদের 5 হয়ে গেল কত? আমাদের 5 হয়ে গেল, তাহলে আমাদের 5 হলো আমাদের 5x y z আমাদের হলো x স্কোয়ার y প্লাস x জেড কিউব প্লাস c, x জেড কিউব প্লাস c। তাহলে আমরা স্কেলার পটেনশিয়াল পেয়ে গেলাম। ওকে, এটা তাহলে বি পার্টটা শেষ হয়ে গেল। তাহলে বি পার্টটাও শেষ হয়ে গেল। এখন সি পার্ট কি বলছে? সি পার্ট বলছে যদি বি পার্ট শেষ হয়ে যায় তখন আমরা যখন স্কেলার পটেনশিয়াল পেয়ে যাব তখন আমরা সি পার্টে চলে আসি। সি পার্টে আমরা কি বের করতে বলছি দেখি। সি পার্টে বলছে find the work done in moving an object in this field from 1 minus 2। তাহলে এখানে দেখি আমার এটা একটা 3-ডাইমেনশনাল ফিল্ড x y z। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে 1 minus 2 1, আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমার 3 1 4। এখন বলা হচ্ছে যে এইখানে আমার কিন্তু ভেক্টর ফিল্ডটা দেয়া আছে। ভেক্টর ফিল্ডটা আমি একটু অন্য জিনিস দিয়ে করি। ভেক্টর ফিল্ডটা দেয়া আছে, ভেক্টর ফিল্ডটা এরকম দেয়া আছে। এই ভেক্টর ফিল্ডের ফোর্স ফিল্ডের ইয়াটা আমার এফটা দেয়া আছে। তো এই ভেক্টর ফিল্ডে বলা হলো কি যে একটা অবজেক্টকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরালে কাজের পরিমাণ কত হবে, ওয়ার্ক ডান। এটা হচ্ছে পার্ট সি। পার্ট সি হচ্ছে, এখন তুমি দেখো যে এফ দিয়ে এ দিয়ে কিন্তু আমি একটা ভেক্টর ফিল্ড
পাচ্ছি, কারণ এখানে এফ এর এক্স ওয়াই জেড আই জে কে একটা ভেক্টর ফিল্ড পাচ্ছি। এটা ইয়েলো কালার দিয়ে দেখালাম, এটা একটা ভেক্টর ফিল্ড। এখন এই ভেক্টর ফিল্ডের মধ্যে আমি একটা স্কেলার পটেনশিয়ালও পেলাম। স্কেলার পটেনশিয়ালটা আমার এই ফাই দিয়ে ইন্ডিকেট করা। ওকে, এখন বলা হচ্ছে যে এই ভেক্টর ফিল্ডে একটা অবজেক্টকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরালে কাজের পরিমাণ কি হবে। তো কাজের পরিমাণ আমরা লিখতে পারি এফ ডট ডিআর। একটু আগে বলেছিলাম যে কাজ মানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। ওকে, কিন্তু কোন রাস্তা দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে সেই রাস্তাটা কি দেয়া আছে এখানে? সেই সিটা দেয়া আছে? নাই, কোশ্চেনে দেয়া নাই। তো এখানে বলা হচ্ছে যে এফ যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়, আমরা জানবো যে ইফ এফ ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, then line integration f dot dr will be independent of path, independent of path। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি কোন পথ দিয়ে এই বিন্দু থেকে যাব সেই পথের উপরে কাজের পরিমাণ নির্ভর করবে না। যে কোনো পথ দিয়ে যাও, কাজের পরিমাণ একই থাকে। এটা হচ্ছে একটা থিওরাম। তো সেটা আমি এখানে লিখে দিলাম। যদি লাইন ইন্টিগ্রেশন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়, তাহলে লাইন ইন্টিগ্রেশন এফ যদি কনজারভেটিভ হয়, তাহলে লাইন ইন্টিগ্রেশন পথের উপর নির্ভর করবে না। যে কোনো পথ দিয়ে শুরু বিন্দু থেকে শেষ বিন্দুতে গেলে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু একই থাকবে। তখন বলছে তাহলে তখন আমরা লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু কিভাবে বের করতে পারি? তখন বলা হচ্ছে এই লাইন ইন্টিগ্রেশনের পরিবর্তে আমরা একটা স্কেলার ফাংশন বের করতে হবে। সেই স্কেলার ফাংশনকে ব্যবহার করলে কাজের পরিমাণ চলে আসবে। তাহলে সেই স্কেলার ফাংশন তুমি পাবে, কনজারভেটিভ হলে অবশ্যই একটা স্কেলার ফাংশন পাবে। সেই স্কেলার ফাংশনের মধ্যে শুরু বিন্দু 1 - 2 1 আর 3 1 4 বসালেই হবে। মাঝখানে কোন পথ দিয়ে যাচ্ছ সেই পথ জানার দরকার নেই। তাহলে আমাদের এখানে স্কেলার পটেনশিয়ালটা আমরা এটা বের করেছিলাম। তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব, এখানে আমার 1 - 2 1 and 3 1 4 আপার লিমিট লোয়ার লিমিট বসালেই হবে। তাহলে আমি যদি আপার লিমিট বসাই তাহলে আমি কত পাই দেখো। এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 1 আর জেড এর জায়গায় 4 বসাও। তাহলে 3 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 4 কিউব, বসিয়ে দিলাম। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো 1 স্কোয়ার ইন্টু -2 প্লাস আমরা বসাবো 1 ইন্টু 1 কিউব। এটা বসালেই হবে। এখন দেখি আমরা এটা বসালে আমাদের এখানে অ্যান্সারটা কত আসে। তাহলে 9 আর 4 4 16 64 ইন্টু 3 কত হয়? 3 ইন্টু 4 কিউব কত হয়? এই ক্যালকুলেশনটা করো তো, ক্যালকুলেটরে কত আসে দেখো তো। এটা মাইনাস এটা কত বলো তো। সব 3 into 4 কিউব নাকি? হ্যাঁ, 3 ইন্টু 4 কিউব 3 into 4 কিউব 192 আসে। 192 সাথে 9 যোগ করলে 201। 201 1 থেকে ওই যে ডান দিকটা বিয়োগ করলে -2 আর +1, তার মানে -1 বিয়োগ করলে কত আসে? 200। 200। তাহলে কাজের পরিমাণ হবে আমার 200। ক্যালকুলেশন ভুল করলে সে অন্য কথা, কিন্তু কাজের পরিমাণ হচ্ছে আমার কত?
200। এই হচ্ছে পার্ট 3 কিভাবে করব সেটা। তাহলে এখানে 3টা পার্ট। তো প্রথমে বলা হচ্ছে যে এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ কিনা। দ্বিতীয়টাতে বলা হচ্ছে যদি কনজারভেটিভ হয় তাহলে একটা স্কেলার পটেনশিয়াল বের করতে পারবে। থার্ড বলা হচ্ছে যে কোন পথ দিয়ে তুমি যাবে সেটা জানার দরকার নাই, তুমি কাজের পরিমাণ এই বিন্দু থেকে এই বিন্দুতে কাজের পরিমাণ তুমি বের করতে পারবে ওই ফোর্স ফিল্ডে। ক্লিয়ার? 3টা পার্ট ক্লিয়ার? জি সত্যি স্যার। কথা বলো। ক্লিয়ার? জি স্যার। না স্যার, ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে একটা গল্প বলি, দেখো জিনিসটা, তখন একটু রিয়েলাইজ করলে আরেকটু হয়তো তোমার কিছুটা ক্লিয়ার, কিন্তু আরেকটু ক্লিয়ার করার জন্য একটা বাস্তব একটা গল্প বলি, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি নৌকায় করে নদীতে গিয়েছো না, নদীর ভিতরে? जी सर। জি স্যার। আচ্ছা, যখন তুমি নৌকার উপরে উঠলে ঘাটে থেকে একটু দূরে গেলে তখন নদীর ভিতরে ঢেউয়ের তালে তালে নৌকাটা চলবে না? জি স্যার। ওকে। আচ্ছা, যখন তুমি দেখলে যে নৌকাটা যাচ্ছে, পানির একটা ভেলোসিটি কাজ করবে, সুতরাং বৈঠান মাঝি না থাকলেও নৌকাটা কিন্তু যাবে, আগাতে থাকবে। কেন? কারণ পানির একটা ইন্টারনাল ভেলোসিটি আছে, আছে না? আছে? जी सर। আচ্ছা, জি স্যার। সে পানির ইন্টারনাল ভেলোসিটিটা ধরে নাও এই ভেক্টর ফাংশনটা। কারণ পানির ভিতরে একটা দিক থাকবে, তুমি বৈঠা না চালালেও একটা দিকে কিন্তু নৌকা যেতে থাকবে, যেতে থাকবে কিনা, নৌকাটা ভাসতে ভাসতে পানির ঢেউয়ের তালে তালে যেতে থাকবে না একটা ডিরেকশনে? এই যে ভেক্টর ফিল্ডটা, এই ভেক্টর ফিল্ডটা কি তুমি চোখে দেখো? কিন্তু নৌকা কিন্তু যেতে থাকে, যেতে থাকে না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হয়তো এদিক দিয়ে যাবে, না হলে এদিক দিয়ে যাবে, এই ঢেউয়ের তালে তালে কিন্তু যেতে থাকবে, থাকবে কিনা এক ঘাট থেকে আরেক ঘাটে যাবে? জি স্যার। আচ্ছা, যদি যায় তার ভিতরে জি ইন্টারনাল স্যার। পানির একটা ভেলোসিটি আছে বলেই কিন্তু নৌকাটা এক ঘাট থেকে আরেক ঘাটে মাঝি ছাড়াই যেতে পারে। ওকে, তো এখন তুমি দেখো এই যে ইন্টারনাল ভেলোসিটি, পানির ভেলোসিটি, সেই ভিতরে কিন্তু পানির ঢেউয়ের ভিতরে কিন্তু একটা ভেক্টর ফিল্ড, ভেলোসিটি ফিল্ড, যেটা ভেক্টর ফিল্ড পানির জন্য যেটাকে আমি বলতে পারি ভেলোসিটি ফিল্ড, সেই ভেলোসিটি ফিল্ড আছে বলেই কিন্তু নৌকাটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে। এখন যদি দেখা যায় যে তুমি নৌকায় উঠলে, মাঝি নাই, তুমি এখানে হয়তো পৌঁছালে, এখন যদি দেখা যেত যে পানির ঢেউটা, যেটা যে ইন্টারনাল যে ভেলোসিটিটা, এটা প্রবল এবং এর থেকে পানির মধ্যে রোটেশনাল ভেলোসিটি তৈরি হচ্ছে। পানির ভিতরে এরকম রোটেশনাল ভেলোসিটি দেখেছো চোখে? যে পানিটা গর্তের মধ্যে ডুবে যাচ্ছে, একটা গ্যাপ হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে পানির নদীর ভিতরে, এরকম ক্যাভিটি দেখেছো, গর্ত? জি স্যার। ওকে, তাহলে ওইরকম গর্ত যদি তৈরি হতো ইন্টারনাল ভেলোসিটি থেকে, তাহলে কি তুমি এরকম যদি মাঝখানে তৈরি হতো, পানির ভেলোসিটি ফিল্ডটা এত প্রবল যে মাঝখানে একটা ইন্টারনাল ক্যাভিটি, মানে নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, একটা ঘূর্ণন গতি তৈরি হচ্ছে,
তাহলে কি তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে পারতে, এই ঘাট থেকে এই ঘাটে? না স্যার। না, তুমি কোথায় যেতে, ডুবে যেতে এই পয়েন্টে, নাকি? তো এই পয়েন্টে ডুবে যাওয়ার জন্য দায়ী কে? তোমার ভেলোসিটি কিন্তু এই যে হলুদ দাগটা, এটা ক্যাপিটাল এফ, কিন্তু এই ক্যাপিটাল এফ থেকে একটা রোটেশনাল ভেলোসিটি তৈরি হচ্ছে বলেই কিন্তু, এই ক্যাপিটাল এফ থেকে একটা রোটেশনাল ভেলোসিটি তৈরি হচ্ছে বলেই কিন্তু এই নদীর মাঝখানে একটা গর্ত তৈরি হয়ে যাচ্ছে। এই গর্তের আশেপাশে গেলেও তুমি কিন্তু শো করে নিচে চলে যাও গর্তের ভিতরে। ভিডিও দেখো না এরকম গর্ত? কে উত্তর দাও। জি স্যার, দেখি স্যার। দেখো, তা এখন তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তুমি হয়তো এই ঘাট থেকে এই ঘাটে যাবে, তাহলে তুমি কি করবে? তুমি একটু টেস্ট করে দেখো যে এইখানে ভেলোসিটি কত পানির ভিতরে, তার সাথে আমি কার্ল নিয়ে আমি দেখব, যদি দেখি যে এটা নন জিরো, জিরো না, তাহলে ভাই আমার এই মুহূর্তে এখান থেকে এখানে যাওয়ার দরকার নেই। কেন? কারণ এর ভিতরে একটা ঘূর্ণন গতি তৈরি হওয়ার কারণ, এটা নন জিরো, ঘূর্ণন গতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওকে, আর যদি দেখো তুমি যে না এটা মোটামুটি জিরো, একবারে তো জিরো হয় না, মোটামুটি জিরো, তাহলে বলবে যে না, এই ফোর্স ফিল্ডটা, এই যে ভেলোসিটি ফিল্ডটা পানির, সেটা কি ই রোটেশনাল। তখন তুমি বলবে যে এই ভেলোসিটি ফিল্ডটা কি ই রোটেশনাল মানে কনজারভেটিভ, ই রোটেশনাল মানে কনজারভেটিভ। অথবা অন দ্য আদার হ্যান্ড তুমি বলতে পারো এই ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ। কনজারভেটিভ। সব নদীতে কি এরকম ঘূর্ণন গতি হয়? সব বিন্দুতে কি হয় পানির মধ্যে একদম ঘুরে ঘুরে জলটা নিচের দিকে চলে যাচ্ছে, এরকম হয় সব না পয়েন্টে? স্যার। না। সুতরাং যদি না হয়, তার মানে ওই ভেলোসিটি ফিল্ডটা কনজারভেটিভ, বা এই রোটেশনাল কোনো ভেলোসিটি তৈরি হচ্ছে না, মানে কনজারভেটিভ। তো কনজারভেটিভ হলে আমি এইখান থেকে এই পয়েন্টে নৌকা নিয়ে যেতে পারি। এখন যদি কনজারভেটিভ হয়, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেই বিন্দু দিয়ে যাও না কেন, এদিক দিয়ে ঘুরে যাও, যা কাজের পরিমাণ হবে, এদিক দিয়ে ঘুরে গেলে, এদিক দিয়ে ঘুরে গেলে কাজের পরিমাণ সমান হবে। কারণ কনজারভেটিভ হলে এখানে থিওরাম কি বলছে, যদি এফটা কনজারভেটিভ হয় তাহলে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু পথের উপর নির্ভর করবে না, কোন পথ দিয়ে গেলে তার উপর নির্ভর করবে না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। আর কনজারভেটিভ হলে এইখানে আমি একটা স্কেলার পটেনশিয়াল পাবো, স্কেলার পটেনশিয়াল ফাই অফ এক্স ওয়াই জেড। তাহলে স্কেলার ফাংশন যেটা এক্স ওয়াই জেড, তুমি দেখো ডান দিকে তুমি কি পেলে এখানে এই প্রবলেমের জন্য, তুমি পেলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব প্লাস সি। আচ্ছা, সি মনে করো জিরো দিলাম, তার মানে এটা পেলে। তাহলে এখানে কি কি ভেরিয়েবল আছে? এক্স ওয়াই জেড, তিনটা ভেরিয়েবল। তাহলে আমাকে বলো যে ফাই যে ফাংশন অফ তিনটা ভেরিয়েবল হলে সে আসলে কি দেয়? একটা সারফেস দেয় না? স্কেলার ফাংশন অফ তিনটা ভেরিয়েবল কি দেয়? একটা সারফেস দেয় না? জি স্যার। এখন তুমি যে নদীতে নৌকা নিয়ে যাচ্ছ, যার ভিতরে ভেলোসিটি ভেক্টর এটা, তার উপরে সারফেসটা কি হবে? সেই সারফেসটা তুমি চোখে দেখো? নদীর উপরের সারফেসটা তুমি কি চোখে দেখো? হ্যাঁ, ওটার ছবি আছে তোমার কাছে নদীর উপরের সারফেসের? তুমি ফেরি দিয়ে যখন যাও, তোমার হাতের মোবাইলটা দিয়ে কি করো? নদীর উপরে ছবি তুলে ফেলো না টাক টাক করে? জি স্যার। তাহলে তুমি সেই সারফেসটা ছবি দেখো, এবং সেই সারফেসটা কি দেখো, আঁকা বাঁকা হলেও সেই সারফেসটা কি, সেই সারফেসটা ডিফারেন্সিয়েবল কিনা দেখো তো। যে আমার এখানে যে সারফেসটা, আমার এখানে সারফেসটা কি, আমি একটু আবার লিখি, দেখো তুমি খেয়াল করে। আমার এখানে সারফেসটা হচ্ছে, তুমি দেখো
phi is a function of x, y, z. তুমি দেখো এটা x স্কয়ার y প্লাস x z কিউব। এখন এই সারফেসকে তুমি যতবার ইচ্ছা ততবার ডিফারেন্সিয়েট করতে পারবা কিনা x y রেসপেক্টে বলো তো? বা ডেল স্কয়ার ফাই বাই ডেল x ডেল y পারবা না ডিফারেন্সিয়েট করতে? তার মানে এই যে ঢেউটা, নদীর উপরে যে ঢেউটা, যার ছবি তুমি তুললা, সেই ঢেউটা কিন্তু কোনো খারাপ ঢেউ না যে তোমাকে ডুবিয়ে ফেলবে। ওকে, সুতরাং এই যে ভালো ঢেউ, ভালো কিভাবে, যাকে আমি অন্তত একবার এক্স বা ওয়াই বা মিক্সড ডেরিভেটিভ এক্স ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, সেই ঢেউটাকে আমি কি বলবো? ভালো মানের ঢেউ। মানে যার ছবি তুললে মোটামুটি বোঝা যাবে, ওইখানে একটা কাগজের ফেরি থেকে ওইখানে যদি একটা ছোট নৌকা ফেলো, ওই নৌকাটা ডুবে যাবে না, সেটাই ভালো ঢেউ। সদরঘাটে যখন লঞ্চে উঠো, লঞ্চের ওই দিক দিয়ে যে পানির ছবিটা তুললে, তোমার কি মনে হয় পানির ওই বিন্দুতে কেউ কোনো একটা কিছু ফেললে ডুবে যাবে? কাগজ ফেললে ডুবে যাবে, কাগজের নৌকা ফেললে ডুবে যাবে, বা যে নৌকাটা পারাপার করছে সেটা ডুবে যাবে? সম্ভাবনা থাকে? কারণ এই ঢেউটা ক্ষতিকারক। এই যে ঢেউ ফাংশনটা, এটাই কিন্তু স্কেলার পটেনশিয়াল। যখন তুমি স্কেলার পটেনশিয়াল পেয়ে গেলে, তখন তুমি চিন্তা করতে লাগলে যে তাহলে আমাদের এটা যেহেতু কনজারভেটিভ আর লাইন ইন্টিগ্রেশন যেহেতু ইয়ারো, সুতরাং এই ঢেউ ফাংশনকে আমি এখানে বসিয়ে তার মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট বসালেই আমি কাজ পেয়ে যাব। বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এখন থেকে কনজারভেটিভের যখন চিন্তা করবে, ঢেউটাকে চিন্তা করবে, এবং সেই ঢেউয়ের ভিতর দিয়ে তুমি নৌকা নিয়ে যেতে পারবে কিনা সেটা চিন্তা করবে। যদি যেতে পারো, যদি নৌকা দিয়ে ওই নদীটা পারাপার হতে পারো, তাহলে বুঝবে যে ওই পানির যে স্রোত ধারা, মানে বেগ, ভিতরের যে ভেলোসিটি প্রোফাইল, সেটা ভালো, কনজারভেটিভ। তাহলে পানির কনজারভেটিভনেস দেখালাম। এখন দেখো আরো কিছু কনজারভেটিভ ফোর্স ফিল্ড তোমাকে আমি দেখাই। তার আগে তোমার মাথা থেকে এই পানির ঢেউটাকে মুছে ফেলি, শেষ পানি নাই। এখন মনে করো তোমার পাশে, তুমি এই মুহূর্তে একটা রুমের মধ্যে বসে আছো, তাই না? কি একটা রুমে আছো না? জি স্যার। তোমার পকেটে মোবাইল আছে? স্যার আশেপাশে আছে স্যার। আচ্ছা, আশেপাশে থাকলে এখন মনে করো মোবাইলের হটস্পটটা চালু করো রুমের ভিতরে। তাহলে রুমের মধ্যে যারা আসবে তারা তোমার ওয়াইফাই ফোর্স ফিল্ডটা ব্যবহার করতে পারবে না? পারবে স্যার। আচ্ছা, তাতে কি এই ফোর্স ফিল্ডের জন্য তাদের কি ব্রেইনে বা রক্তের যে আয়রন বা কোনো ব্রেইনে কোনো ক্যান্সার ক্ষতিকারক কিছু কি হবে এই হটস্পট ব্যবহার করলে? না স্যার। সম্ভাবনা নাই। তাহলে এই ওয়াইফাই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। আচ্ছা, তোমার মাথার উপরে ফ্যান আছে না? আচ্ছা স্যার। ফ্যানের ভিতরে চুম্বক আছে না? জি স্যার, এখানেও তো একটা ফিল্ড আছে। ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। স্যার। ওইখানে ইলেকট্রিসিটি আছে না, ফ্যান যে ঘুরে? জি স্যার। তাহলে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই মুহূর্তে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনটা ফিল্ডের যে রেজাল্টেন্ট ফিল্ড, সেইটার মধ্যে তুমি অবস্থান করবে। তিনটা ফিল্ডের প্রভাব যোগ বিয়োগ হয়ে রেজাল্টেন্ট যে ফোর্স ফিল্ডটা ক্যাপিটাল এফ, তার মধ্যে কিন্তু তুমি এই মুহূর্তে অবস্থান করবে। কে? জি স্যার। এখন যদি এই ফোর্স ফিল্ডের জন্য তোমার রক্তের মধ্যে আয়রন আছে না? তোমার ব্রেনের মধ্যে নিউরো ইয়ার ভিতরে তোমার আয়রন জাতীয় জিনিস বা এমন কিছু, যেই জিনিসগুলি তোমার এই ফোর্স ফিল্ডের জন্য
যদি ড্যামেজড হয়ে যেত বা ক্যান্সারের মতো কিছু ড্যামেজ করে ফেলতো, তাহলে এই ফোর্স ফিল্ডটাকে আমরা কি বলতাম? কনজারভেটিভ বলতাম না নন কনজারভেটিভ বলতাম? নন কনজারভেটিভ। নন কনজারভেটিভ। তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে সমস্ত আবিষ্কার ওয়াইফাই, কত জি, 4G, ম্যাগনেটিক, তোমার মোবাইলেও কিন্তু ম্যাগনেট আছে, তোমার ঘরে ফ্রিজেও ম্যাগনেট আছে, তোমার ঘরে ফ্রিজে ইলেকট্রিক আছে। সুতরাং এই যে 4G, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, তারপরে আরো কি আছে জানি না, এই 4G জায়গায় 5G হলে তোমার যদি ক্যান্সার নন কনজারভেটিভ রেজাল্টেন্ট ফোর্স ফিল্ড হয় এবং তার জন্য যদি ক্যান্সার নামক ক্ষতিকারক জিনিস তোমাকে আক্রান্ত করে, তাহলে কি সেই 5G ব্যবহার করাটা ঠিক হবে? হবে? সেটা আরেকবার বলবেন, শুনতে পাইনি। শুনতে পাও নাই? মনে করো যে ওয়াইফাইটা 4G থেকে 5G হলো, তাহলে তুমি ভালো ভালো মুভি, ভালো ভালো গান খুবই স্মুথলি শুনতে পারবে, তাই না? জি স্যার। কিন্তু সেই ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড তোমার মোবাইলের ভিতরেও কিন্তু ম্যাগনেট আছে। এখন তুমি সেটা বুক পকেটে রাখলে আর যা চালু করে রাখলে, তো তোমার বুক থেকে তোমার হার্টের দূরত্ব কত? বুক পকেটের মোবাইল থেকে হার্টের দূরত্ব কত মাইল বলো তো? স্যার খুবই নগণ্য স্যার। কত? 1 ইঞ্চি হবে? স্যার আধা ইঞ্চির মতো হবে। আধা ইঞ্চির মতো। তাহলে এই যে রেডিয়েশন এফেক্ট বলে বা রেডিয়েশন ফিল্ডও থাকতে পারে মোবাইলে, তাহলে যে তোমার মোবাইল কি এমনি এমনি কাজ করে? তার ভিতরে বিভিন্ন ফিল্ডের অ্যাক্টিভেশনেই তো কাজটা হয় নাকি? জি স্যার। তাহলে তুমি চিন্তা করে কাজ করবে যে আমার মোবাইল বুক পকেটে রাখলাম, আমার হার্টের দূরত্ব আমার মোবাইল থেকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো, তাহলে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? থিঙ্ক বিফোর ইউ ডু দ্য ওয়ার্ক। কারণ এই মোবাইলের ভিতরে তুমি বলতে পারবে এখন কি কি ফোর্স ফিল্ড আছে। ওয়াইফাই কাজ করে, ম্যাগনেট আছে কিনা মোবাইলের ভিতরে? জি স্যার আছে। ইলেকট্রিক ফিল্ড আছে মোবাইলের ভিতরে? জি স্যার। কোথায় আছে ইলেকট্রিক ফিল্ডটা? ব্যাটারিতে? জি স্যার। ওকে, তাহলে এই জাতীয় আরো কি কি ফিল্ড আছে, ওয়াইফাই ফিল্ড আছে, আরো কি কি ফিল্ড আছে হিসাব করে দেন মোবাইল কিনবে, দেন বুক পকেটে রাখবে, ঠিক আছে? এবং ওভারঅল চিন্তা করবে যে ওভারঅল অ্যাকশনটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ। ওকে, আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে তোমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।